মূলত আমরা এইচএসসি 2026 এইচএসসি 2027 ব্যাচের কমার্সের শিক্ষার্থীদের জন্য আমাদের আজকে তৃতীয় ফ্রি ক্লাস, যেখানে আমরা তোমাদেরকে মূলত জাবেদা কি এবং জাবেদা বিষয়ে তোমাদেরকে একটা ডিটেলস ধারণা দিব। কারণ জাবেদা যদি তুমি ভালো করে না বুঝতে পারো, না জানতে পারো, যদি আত্মস্থ করতে না পারো, তাহলে তুমি হিসাব বিজ্ঞানের কিছুই বুঝবে না। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই মেনে নিতে হবে তোমাদেরকে। তার মানে এই জাবেদা টপিকটা তোমাদেরকে খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে বা বুঝতে হবে। জাবেদা পড়ার থেকে বিষয়টা হচ্ছে বোঝা। তুমি যদি জাবেদাটা বুঝো, তোমাকে পৃথিবীর যে প্রান্ত থেকে যে এন্ট্রিটা দিবে, যে কোশ্চেনটা করবে, তুমি অবশ্যই সেটা সলিউশন করে ফেলতে পারবা। তাহলে আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রথম ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম যে হিসাব বিজ্ঞান কি, বা হিসাব বিজ্ঞানের উৎপত্তি কেমনে হয়েছে বা কিভাবে হয়েছে, হিসাব বিজ্ঞানের বেসিক একটা কনসেপ্ট তোমাদেরকে দিয়েছিলাম। গত ক্লাসে হচ্ছে আমরা লেনদেন এবং হিসাব নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে কথা বলছি, ফার্স্ট পেপারের। যেহেতু জাবেদা স্পেসিফিক ভাবে তোমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় দেওয়া আছে, কিন্তু এটা আসলে প্রথম অধ্যায় আমরা যখন ম্যাথ সলভ করতে যাব তখন কিন্তু আমাদের জাবেদাটা লাগবে। তো এই জন্য যেটা করতে হচ্ছে, আমাদেরকে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে অংশটুকু আছে জাবেদা, সেটা কিন্তু আমাদের এই ক্লাসে অর্থাৎ তৃতীয় ক্লাসে তোমাদেরকে পড়াইতে হচ্ছে। কারণ তুমি যদি জাবেদা না পারো, তুমি প্রথম অধ্যায়ের কোনো ম্যাথ পারবা না, তুমি সেকেন্ড অধ্যায়ও পারবা না, তুমি সবগুলো অধ্যায় আসলে আটকে যাবা। কারণ প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে জাবেদা আছে। ঠিক আছে? তো আজকে তোমরা যারা আছো, আমার সব থেকে বেশি চাওয়া হবে যে তোমরা তোমাদের মিনিমাম 5 জন করে বন্ধুকে আমাদের এই লাইভ সেশনে কমেন্টে মেনশন করে দিবা। জাস্ট 5 জন করে বন্ধুকে, জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে 5 জন করে বন্ধুকে একটু কমেন্টে মেনশন করে দাও, যাতে আমার কাছে মনে হয় যে তোমরাও ডেডিকেটেড, যেরকম আমরা তোমাদের ডেডিকেশনের সহকারে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি আমাদের চ্যাপ্টার সেকেন্ড অর্থাৎ চ্যাপ্টার 2। আমাদের হচ্ছে প্রথম পত্র, তারপর হচ্ছে টপিকটা হচ্ছে কি জাবেদা। তো জাবেদা জিনিসটা কি, তোমাদের ডেফিনিশনটা যদিও তোমাদের স্কুলে মানে কলেজ সেকশনে বা স্কুলে তোমরা যখন পড়াশোনা করে আসছো এটা জানতে চাওয়া হয় নাই। কলেজের মধ্যে আসলেও আসলে সরাসরি জাবেদা কি এটা তোমাকে জানতে চাইবে না। তবে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু জাবেদা কি, এটা ডেফিনিশনটা তোমার জন্য লাগবে। তো জাবেদা কি সেটা যদি আমরা তোমাদেরকে একটু দেখাই। জাবেদা তোমরা নর্মালি বুঝো যে জাবেদার মাধ্যমে হচ্ছে আমরা তারিখ দেই, বিবরণ দেই, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, একটা কি সিরিয়াল ওয়াইজ আমরা হিসাবগুলো লিপিবদ্ধ করে থাকি। এটাই তো মূলত জাবেদা, তাই না? তো এই জাবেদাটাকে আমরা হচ্ছে একটা বইয়ের ভাষায় আমরা একটা রূপ দিয়েছি। তুমি যদি একটু খেয়াল করো, জাবেদার মধ্যে একটা প্রতিষ্ঠানের প্রত্যেক দিনের যে লেনদেনগুলো হয় সেগুলো আমরা লিপিবদ্ধ করি। একটা প্রতিষ্ঠানের, একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিদিনের লেনদেন আমরা লিপিবদ্ধ করি জাবেদার মাধ্যমে। তাহলে একটু যদি খেয়াল করি, আমরা এখানে কি লেখা আছে বলতো? জাবেদার মাধ্যমে কি করা হয়? কোনো ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিদিন সংগঠিত লেনদেন সমূহ, প্রতিদিন সংগঠিত লেনদেন সমূহ, আমরা লেনদেন কি সেই সম্পর্কে আমরা অলরেডি একটা ক্লাস নিয়েছিলাম, আমাদের ফ্রি ক্লাস সেকেন্ড, সেটা তোমরা দেখে নিবা যদি লেনদেন সম্পর্কে না জানো। তাহলে প্রত্যেক দিনের যে সংগঠিত লেনদেনগুলো আছে, সেই লেনদেনগুলা আমরা কি করব? চিহ্নিত করব যে এটা হচ্ছে লেনদেন, এটা লেনদেন না। কারণ আমাদের যখন প্রশ্ন করা থাকবে, প্রশ্নের মধ্যে সবগুলো এন্ট্রি যে লেনদেন থাকবে এমন না, কিছু এন্ট্রি এরকমও থাকতে পারে যে লেনদেন নয়, এবং তোমার ক মার্কের মধ্যে সেটা জানতে চাওয়া হবে যে নিচের কোনটি লেনদেন নয়, তখন কিন্তু তোমাকে কতে বের করতে হইতে পারে। তাহলে এখন বলতো, আমরা লেনদেন সমূহ চিহ্নিত করছি, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করতেছি। কারণ কোনটা ডেবিট, আমরা জানি ডেবিটের মধ্যে কি কি যাচ্ছে, সম্পদ এবং ব্যয়, এগুলো হচ্ছে ডেবিটের আইটেম। দায়, আয়, মালিকানা সত্ত্ব, এগুলো হচ্ছে ক্রেডিটের আইটেম। তার মানে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা আমাদেরকে বিশ্লেষণ করতে হচ্ছে, এবং ডেবিটের যে এন্ট্রিটা থাকবে সেটাকে আমরা ডেবিট টাকার ঘরে লিখবো, তার ব্যালেন্সটা, এবং পাশাপাশি ক্রেডিটের জন্য আলাদা একটা ঘর থাকতেছে। তার মানে ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করলাম। এবং দেখো তো, আমরা শুরুতেই বলছিলাম তোমাদেরকে যে আমরা সিরিয়াল ওয়াইজ রাখবো। তো সিরিয়াল ওয়াইজ রাখতে গেলে কি, আমাদের প্রশ্নের মধ্যে কি দেওয়া থাকবে? তারিখ দেওয়া থাকবে বা ক্রমও দেওয়া থাকবে। তা আমরা তারিখ অনুসারে আমরা কি করব? ব্যাখ্যা সহ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ব্যাখ্যা সহ প্রাথমিক বইতে দৈনন্দিন লিপিবদ্ধ করা হয়, ব্যাখ্যা সহকারে আমাদেরকে লিপিবদ্ধ করতে হয়। তাহলে এই ক্ষেত্রে এই যে ব্যাখ্যার কথা বলা আছে, তোমরা অনেকেই যেটা করো যে জাবেদাতে তোমরা ব্যাখ্যা দাও না, জাবেদাতে কিন্তু ব্যাখ্যা দিতে হবে। এবং এই ব্যাখ্যাটা দেওয়া হয় কোন নীতি অনুসারে, তোমরা কি বলতে পারবা? দেখি তোমরা যারা আমাকে আজকের এই ক্লাসে দেখছো, তোমরা কি একটু কষ্ট করে আমাকে বলো তো, জাবেদায় ব্যাখ্যা দেওয়া হয় কোন নীতিমালা অনুসারে? নীতিমালা টপিকটা তো তোমাদের 9 10-এ থাকার কথা, আমার যতটুকু মনে আছে। যদি 9 10-এ থাকে তাহলে তোমাকে বলতে পারবা কোন নীতি অনুসারে, বা তারা যারা সেকেন্ড ইয়ার আছো তোমাদের তো অবশ্যই পারা উচিত যে জাবেদায় ব্যাখ্যা দেওয়া হয় কোন নীতি অনুসারে, বলতে পারবা? যারা যারা আছো তোমরা কমেন্টে জানাও তো দেখি, যারা যারা ক্লাসে আছো তোমরা একটু কমেন্টে জানাও তো, জাবেদায় ব্যাখ্যা দেওয়া হয় কোন নীতিমালা অনুসারে, বলতে পারবা? যারা যারা ক্লাসে আছো সবাই একটু বলো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে
সিথি প্রামাণিক আছে বগুড়া থেকে। ওকে সিথি, তুমি তোমার বন্ধুদেরকে মেনশন দাও নেই, দুঃখজনক, কষ্ট পাইলাম, বন্ধুদেরকে মেনশন করে দাও। সাইরা আমিন কিশোরগঞ্জ থেকে আছে, কিশোরগঞ্জের তোমার বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও। সাইরা আমিন। ওকে আচ্ছা, ঢাকা মিরপুর থেকে আছে আমাদের সাথে ইকো মুনলাইট। ওকে ফাইন। আচ্ছা, তোমরা কি বলতে পারবা, যারা ক্লাসে আছো তোমরা কি বলতে পারবা যে আসলে এই যে জাবেদায় ব্যাখ্যা দেওয়া হয় কোন নীতিমালা অনুসারে? অনেকেই জানো না, আবার অনেকেই আমি এখন বলার পরে বুঝবা যে হ্যাঁ এটা তো আসলেই যৌক্তিক হওয়া উচিত। আসলে জাবেদায় ব্যাখ্যা দেওয়া হয় পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। কি নীতি অনুসারে? পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। শুধু যে পূর্ণ প্রকাশ নীতি অনুসারে জাবেদায় ব্যাখ্যা দেওয়া হয় বিষয়টা এমন না। পূর্ণ প্রকাশ নীতি অনুসারে কিন্তু আমরা অনেক কিছুই করে থাকি। আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীও তৈরি করে থাকি পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। আমরা হচ্ছে কি এই পূর্ণ প্রকাশ নীতি অনুসারে কিন্তু আমরা কোনো কিছু হাইডেন্সি রাখি না। আমাদের যে সবকিছু যেগুলো সিক্রেট রাখার মতো হয় নাই, মানে আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো তৈরি করব ওখানে কোনো কিছু গোপন রাখা যাবে না। যেমন হচ্ছে গোপন সঞ্চিতি, এটাও রাখা যাবে না। এটা যদি প্রশ্নটা আসে মাঝে মাঝে যে গোপন সঞ্চিতি রাখা যায়, গোপন সঞ্চিতি রাখা হয় না কোন নীতি অনুসারে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি পূর্ণ প্রকাশ নীতি অনুসারে। তাহলে বলতো কি কি বললাম? যে লেনদেন সমূহ কি করতে হবে? চিহ্নিত করতে হবে, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করতে হবে, তারিখ অনুসারে সেগুলোকে মানে তারিখ অনুসারে ব্যাখ্যা সহ সেগুলোকে লিপিবদ্ধ করতে হবে। এবং সেক্ষেত্রে এটাকে আমরা কি বলে জানি? এটাকে হচ্ছে প্রাথমিক বই বলে জানি। জাবেদার আরেকটা নাম কি? জাবেদার আরেকটা নাম হচ্ছে প্রাথমিক বই। মাঝে মাঝে প্রশ্নতে চলে আসে, এমসিকিউ প্রশ্নতে বলে যে জাবেদার আরেকটা নাম কি, অল্টারনেটিভ নাম কি, নিচের কোনটি জাবেদার নাম? তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি জাবেদাকে বলা হয় প্রাথমিক বই। কিসের? হিসাবের প্রাথমিক বই। প্রাথমিক বইতে দৈনন্দিন লিপিবদ্ধ করা হয়। তার মানে কি জাবেদার মধ্যে কি করা হয়? লিপিবদ্ধকরণ করা হয়, তাকে আমরা জাবেদা নামে ডাকি। বুঝতে পারছি? তাহলে হিসাব এখানে কি বলতেছি আমরা? কোনো ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিদিন সংগঠিত যে কোনো লেনদেন আমরা কি করব? ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করবো, এগুলো লিপিবদ্ধ চিহ্নিত করে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করবো, তারিখ অনুসারে সেগুলো লিপিবদ্ধ করবো ব্যাখ্যা সহকারে। এবং এটা যেহেতু প্রাথমিক একটা বইতে লিপিবদ্ধ করতে হয় এবং প্রতিদিনের জাবেদা প্রতিদিনে লিপিবদ্ধ করতে হবে, সেই জন্য আমরা এটাকে বলি জাবেদা। ওকে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, তোমরা এই গুরুত্বপূর্ণ তথ্যটা এমসিকিউতে বেশ কয়েকবারই দেখবা বা পাবা, যে বই, বহি, জাবেদা। দেখো তো অল্টারনেটিভ নাম, এই যে বই, বহি, জাবেদা, এই তিনটা শব্দের মিনিং এক। বই, বহি, জাবেদা একই কথা। বই, বহি, জাবেদা তিনটাই একই মিনিং প্রকাশ করে, অর্থাৎ যেটাই জাবেদা এগুলো একটা একটা অল্টারনেটিভ নাম। বই, বহি, জাবেদা এগুলা একটা একটা অল্টারনেটিভ নাম। তার মানে বই, বহি, জাবেদা এগুলা শব্দের অর্থটা কি? সকল প্রকার ধারে। কি? সকল প্রকার ধারে। এই বই, বহি, জাবেদার মানে হচ্ছে সকল প্রকার ধারে। তার মানে ক্রয় জাবেদা, তার মানে এখানে ধারে ক্রয়ের কথা বলা আছে। বিক্রয় জাবেদা, তার মানে কি ধারে বিক্রয়ের কথা বলা আছে। তার মানে এখানে কিন্তু সবকিছু ধারে প্রকাশ করে। বুঝতে পারছি? বই, বহি, জাবেদা সবকিছু একই কথা এবং এগুলোর মাধ্যমে কি করা হয়? ধারে প্রকাশ করে, অর্থাৎ শব্দের মিনিংটা হচ্ছে কি? ধারে। ওকে, তো আমরা জাবেদার ডেফিনিশনটা তোমাদেরকে দেখাইলাম যে জাবেদার ডেফিনিশনটা আসলে কি এবং জাবেদা থেকে কোন কোন জায়গা থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে, বিশেষ করে তোমাদের কলেজের পরীক্ষাগুলোতে আসতে পারে, তোমাদের বোর্ড এক্সামে আসতে পারে এবং তোমাদের ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে আসতে পারে। আমাদের মূল টার্গেট কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, এবং আমরা বোর্ড এক্সামে ভালো করে ঢাকা ইউনিভার্সিটিতে ভালো একটা রেজাল্ট করবো, এটাই মূলত ডিউজি মার্সের চাওয়া তোমাদের কাছ থেকে বা প্রত্যাশা। ওকে, তো জাবেদাকে আমরা প্রধানত জাবেদাকে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রধানত দুই ভাগে আর একটা কাঠামোগতভাবে দুই ভাগে। ওকে, তার মানে জাবেদাকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে কি বিশেষ জাবেদা আর একটা হচ্ছে সাধারণ বা প্রকৃত জাবেদা। একটা হচ্ছে কি বিশেষ জাবেদা, সাধারণ বা প্রকৃত জাবেদা। বলতে পারো যে ভাইয়া এই যে বিশেষ জাবেদা জিনিসটা কি, সাধারণ বা প্রকৃত জাবেদা জিনিসটা কি, এগুলোকে আমাদের আসলে দরকার আছে? হ্যাঁ, এগুলো তোমাদের খুবই দরকার আছে, কারণ তোমাদের বোর্ড পরীক্ষাতে আসতে পারে যে নিচের কোনটি বিশেষ জাবেদা, বা তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসতে পারে যে নিচের কোনটি প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা। তাহলে তুমি যদি এখন না বুঝে যাও তাহলে তুমি অ্যান্সার করতে পারবা না, কারণ তোমার বইতে খুব সুন্দরভাবে লেখা আছে, কিন্তু তুমি যেহেতু শুধু ম্যাথ করো, তুমি যেহেতু থিওরি ভালো করে পড়াশোনা করো না, এর ফলশ্রুতিতে তুমি কলেজে এমসিকিউতে আসলে তুমি খুব খারাপ রেজাল্ট করো। তো তার জন্য কি করতে হবে? আমাদেরকে বেসিক আলোচনা ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে, ঠিক আছে? তাহলে বলতো জাবেদাকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করে থাকি? দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে সাধারণ বা প্রকৃত জাবেদা। এখন বলতে পারো যে ভাইয়া কোনটা বিশেষ জাবেদা, কোনটা সাধারণ বা প্রকৃত জাবেদা? একটু খেয়াল করো, একটা ব্যবসা প্রতিষ্ঠানে যেগুলো নিয়মিত দেওয়া হয়, যে জাবেদাগুলো নিয়মিত দেওয়া হয়, যেমন হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। একটা ব্যবসা প্রতিষ্ঠানে প্রত্যেকদিন ক্রয় হতে পারে, বিক্রয় হতে পারে, ক্রয় ফেরত আসতে পারে, বিক্রয় ফেরত আসতে পারে। তার মানে রেগুলার যে জাবেদাগুলো দেওয়া হয় সেগুলোকে আমরা বলি কি? বিশেষ জাবেদা। কি বলি? বিশেষ জাবেদা। যেগুলা রেগুলার দেওয়া হয় সেগুলাকে আমরা কি বলি? বিশেষ জাবেদা। তার মানে সাধারণ বা প্রকৃত জাবেদা কি? তার অপোজিটটা, যেগুলা রেগুলার দেওয়া হয় না, অর্থাৎ অনিয়মিত দেওয়া হয়। তার মানে এই যে বিশেষ জাবেদা হচ্ছে কি? নিয়মিত দেওয়া হয়। কি? নিয়মিত দেওয়া হয়।
আর এই যে সাধারণ বা প্রকৃত জাবেদা এগুলো কি অনিয়মিত। একটা ব্যবসা প্রতিষ্ঠানে এগুলো হচ্ছে অনিয়মিত হয় এবং এগুলা রেগুলার দেওয়া হয় না, অনিয়মিত দেওয়া হয়। বুঝতে পারছি সবাই? তো এই যে সাধারণ বা প্রকৃত জাবেদা এগুলো কি কি আছে আমরা একটা ব্যাখ্যা তোমাদেরকে দিচ্ছি, একটা চার্ট তোমাদেরকে দিচ্ছি, একটু খেয়াল করো তো। এই যে বিশেষ জাবেদার মধ্যে একটু আগে তোমাদেরকে বলছিলাম যে রেগুলার দেওয়া হয়, তাহলে খেয়াল করো তো একটা ব্যবসা প্রতিষ্ঠানে কি ক্রয় জাবেদা প্রতিদিন হয়, ওকে ফাইন, বিক্রয় জাবেদা প্রতিদিন হয়, ফাইন, তারপরে কি এই যে ক্রয় ফেরত জাবেদা রেগুলার হয় বলছিলাম, বিক্রয় ফেরত জাবেদা রেগুলার হয় বলছিলাম। এবার দেখো তো নগদ প্রাপ্তি নগদ প্রদান এগুলোও কিন্তু প্রতিদিন হয়, মানে নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা প্রতিদিন হয়। এই যে প্রাপ্য বিল প্রদেয় বিল এগুলো রেগুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে যায়। কিন্তু সাধারণ বা প্রকৃত জাবেদা এগুলো কিন্তু ইরেগুলার অর্থাৎ অনিয়মিত। একটু যদি খেয়াল করো এই যে প্রারম্ভিক দাখিলা, এই প্রারম্ভিক দাখিলা কি জাস্ট একবারই দেওয়া হয়। তুমি যখন প্রথমবারের মতো তুমি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবা তখন যে জাবেদাটা তুমি দিবা সেটাকে আমরা বলি প্রারম্ভিক দাখিলা। কি বলি? প্রারম্ভিক দাখিলা। সমাপনী দাখিলা কোনটা? হিসাবকালের শেষে নামিক হিসাবগুলা বন্ধ করে দেওয়ার জন্য আমরা যে দাখিলাগুলো দিয়ে থাকি সেটাকে আমরা বলি কি সমাপনী দাখিলা। নামিক হিসাব কোনগুলা? নামিক হিসাব হচ্ছে আয় ব্যয়, ঠিক আছে, আয় ব্যয়। আমরা এখানে আসলে সমাপনী দাখিলার মাধ্যমে স্পেসিফিক ভাবে যদি বলি এক কথায় উত্তর, তাহলে অস্থায়ী বা অবাস্তব হিসাবগুলোকে বন্ধ করার জন্য। এই অস্থায়ী বা অবাস্তব হিসাবগুলোর মধ্যে কি কি আছে বলতে পারবা? এর মধ্যে আছে কি নামিক হিসাব আছে। নামিক হিসাব কি আয় ব্যয় মানে আয় ব্যয় বাচক হিসাব। আয় ব্যয়ের যে পার্থক্যটা হইতে পারে, নিট লাভ হইতে পারে, নিট ক্ষতি হইতে পারে, এটা কিন্তু নামিক হিসাব। আর স্পেসিফিক ভাবে একটা টপিক আছে, একটা এন্ট্রি আছে, সেটা হচ্ছে উত্তোলন, যেটা নামিক হিসাব না, এটা হচ্ছে অস্থায়ী বা অবাস্তব হিসাবের মধ্যে পড়ে, কিন্তু এগুলাকে আমরা বন্ধ করছি, ঠিক আছে। তারপর দেখো তো সমন্বয় দাখিলা। সমন্বয় দাখিলা হিসাবকালের শেষে যে সমন্বয় এন্ট্রিগুলো আছে সেই সমন্বয়ের এন্ট্রিগুলো নিয়ে আমরা দিয়ে থাকি। এরপরে বিপরীত দাখিলা। দেখো বিপরীত দাখিলা কখন দেওয়া হয়? দেখো সমাপনী দাখিলার মাধ্যমে আমরা যে হিসাবগুলোকে ক্লোজ করতেছি সেগুলা পরবর্তী হিসাবকালের শুরুতে আবার নতুন করে চালু করার জন্য আমরা যে জাবেদা দিই সেটা হচ্ছে বিপরীত দাখিলা। ওকে, তার মানে এটা হচ্ছে কি বছরের শেষে দেওয়া হয়, এটা বছরের শেষে দেওয়া হয়, এটা হচ্ছে হিসাবকালের শুরুতে যে বছরের ব্যবসা প্রতিষ্ঠানটা শুরু করা হয় তখন। বিপরীত দাখিলা কি তার পরবর্তী হিসাবকালের শুরুতে বিপরীত দাখিলা দেওয়া হয়। এই যে আমি কথাগুলো বলতেছি ভাই বিশ্বাস করো এই কথাগুলা বোর্ড পরীক্ষাতে বেশ অনেক বছর থেকে আসতেছে, ভর্তি পরীক্ষা বেশ অনেক বছর থেকে আসতেছে। বলে কি যে নিচের কোনটি হিসাবকালের শেষে দেওয়া হয়? তাহলে বলতো হিসাবকালের শেষে কোনটা দেওয়া হয়? আমরা যদি হিসাবকালের শেষে দেওয়া হয় তাহলে প্রথমত আমরা বলবো সমাপনী দাখিলা। যদি বলে যে হিসাবকালের শুরুতে কোনটা দেওয়া হয় তাহলে হিসাবকালের শুরুতে দেওয়া হয় প্রারম্ভিক দাখিলা। যদি বলে পরবর্তী হিসাবকালের শুরুতে দেওয়া হয় কোনটা তাহলে বিপরীত দাখিলা। তার মানে কি বিপরীত দাখিলা হচ্ছে কি এই যে সমাপনী দাখিলার মাধ্যমে যে হিসাবগুলো আমরা বন্ধ করতেছি তার পরবর্তী হিসাবকালের শুরুতে সেই এন্ট্রিগুলো আবার নতুন করে চালু করছি। এবারে সমন্বয় দাখিলা যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে হিসাবকালের শেষে। আর ভুল সংশোধনী দাখিলার মাধ্যমে কি করা হয়? আমাদের যে ভুল ত্রুটি হইতে পারে, এবং ভুল কিন্তু বেশ কয়েকবার ভাবে হইতে পারে, যেমন হচ্ছে করণিক ভুল এবং নীতিগত ভুল। করণিক ভুলের মধ্যে আবার অনেকগুলো আছে, যেমন টাকার অঙ্কের ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল, পরিপূরক ভুল। তো এই ভুলগুলার সংশোধন করার জন্য আমরা আবার ভুল সংশোধনী দাখিলা করে থাকি, এবং এই ভুলগুলো কিন্তু অনিয়মিত হচ্ছে, ঠিক আছে। তাহলে এই দেখো তো এগুলো কি অনিয়মিত হচ্ছে, এগুলো একটা প্রতিষ্ঠানে অনিয়মিত জাবেদা, এগুলো একটা প্রতিষ্ঠানে নিয়মিত জাবেদা। যেগুলো নিয়মিত সেগুলোকে বলা হয় বিশেষ, যেগুলো অনিয়মিত সেগুলোকে বলা হয় সাধারণ বা প্রকৃত। অনেকেই কিন্তু এই জায়গাতে ভুল করে, সাধারণ জাবেদা আসলে অনেকে মনে করে যে সেটা ক্রয় জাবেদা হবে, বিক্রয় জাবেদা হবে, নগদ প্রাপ্তি। ভাবে কি এগুলা সাধারণ যেহেতু বলছে তার মানে রেগুলার যে জাবেদাগুলো দিতে সেগুলো সাধারণ, আর যেগুলো হচ্ছে অনিয়মিত সেগুলো স্পেশাল, তার মানে বিশেষ। এরকম না, উল্টাটা, এটা টোটালি অপোজিট। এখানে বিশেষ জাবেদাগুলো রেগুলার হয়, ওইগুলো হচ্ছে ক্রয় জাবেদা থেকে শুরু করে বাকিগুলা। আর সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদার মধ্যে আছে কি যেগুলো অনিয়মিত দেওয়া হয়। যারা ক্লাসে আছি তোমরা কি আমাকে বলতে পারবা যে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম তোমাদেরকে নিয়ে তোমরা কি এই আলোচনাটা বুঝতে পারছো কিনা? সবাই একটু কমেন্ট করে জানাও তো এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি তোমাদের জন্য এই আলোচনা তোমরা বুঝতে পারছো কিনা। জাবেদা নিয়ে যে কথাবার্তাগুলো বললাম এখানে কিন্তু বেশ অনেকগুলো তুমি এখন বুঝতেছো না, কারণ তুমি এখনো যাত্রাটা শুরু করো নাই কলেজের, যে এখান থেকে কি পরিমাণে প্রশ্ন আসতে পারে, এখান থেকে কয়টা প্রশ্ন আসতে পারে একটু যদি খেয়াল করো। প্রথম প্রশ্নটা এভাবে হইতে পারে, আমি জাস্ট এমসিকিউ কোন কোন প্যাটার্নে এই একটা স্লাইড থেকে কয়টা এমসিকিউ তৈরি করা যায় এবং কয়টা এমসিকিউ এই পর্যন্ত বোর্ডের পরীক্ষাতে আসছে, জাস্ট তোমাদেরকে ওই রেশিওটা দেখাই। প্রথমে বলা আছে বিশেষ জাবেদা, বলবে কি যে নিচের কোনটি বিশেষ জাবেদা, একটা প্রশ্ন আসলো। সেকেন্ডটা নিচের কোনটি সাধারণ বা প্রকৃত জাবেদা, তার মানে সেকেন্ড প্রশ্নটা আসবে, দুইটা প্রশ্ন পাইলাম। এরপরে প্রশ্ন বলবে যে নিচের কোনটি নিয়মিত দেওয়া হয়, থার্ড প্রশ্ন পাইলাম। নিচের কোনটি অনিয়মিত দেওয়া হয়,
ঠিক আছে, 4th প্রশ্ন পাইলাম। এবার দেখো তো পারমিক দাখিলা, এটা নিয়ে একটা প্রশ্ন আসবে, যেটা কখন দেওয়া হয়, তার মানে 5ম প্রশ্ন। সমাপনী দাখিলা, এটা কখন দেওয়া হয়, তার মানে 6ষ্ঠ প্রশ্ন। সমন্বয় দাখিলা কখন দেওয়া হয়, 7ম প্রশ্ন। বিপরীত দাখিলা কখন দেওয়া হয়, 8ম প্রশ্ন। ভুল সংশয়ী দাখিলা কিভাবে, কোন কোন এন্ট্রিগুলো নিয়ে বলা হয়, 9ম প্রশ্ন। ভুল সংশয়ী দাখিলার মধ্যে আমি বলছিলাম যে করণিক ভুল আছে, নীতিগত ভুল আছে, এবং এই ভুলগুলোর কারণে রেওয়া মিল মিলে যাবে। 10ম প্রশ্ন, মানে 10টা এমসিকিউ বললাম। এরপরে এক একটা প্রশ্ন আসতে পারে যে করণিক ভুল কোনটা, নীতিগত ভুল কোনটা, তারপরে হচ্ছে প্রশ্ন বলতে পারে যে লেখার ভুল কোনটা, বাদ পড়া ভুল কোনটা, পরিপূরক ভুল কোনটা, বেদাখিলার ভুল কোনটা। বা 16টা প্রশ্ন তোমাদেরকে দেখাইছি, যা 16টা ইনফরমেশন দিচ্ছি, 16টা প্রশ্ন আসবে। মানে এই 16টা প্রশ্ন বেশ অনেক বছর থেকে বিভিন্ন জায়গাতে আসছে। দেখা যায় একটা স্লাইডে আলোচনার মধ্যে 16টা এমসিকিউ তোমাদেরকে বুঝাইলাম। তারপরও তোমরা অনেকে আছো যে পড়াশোনার প্রতি মনোযোগ না, ক্লাসে আসতে হবে, ক্লাসে মনোযোগ সহকারে থাকতে হবে, বন্ধু বান্ধবকে জানাতে হবে, তাইলে কিন্তু ক্লাসের সার্থকতা থাকবে আমাদের। বুঝতে পারছি? এরপরে ভাই দেখো তো আছে কি কাঠামো অনুসারে, একটু আগে দেখছিলাম যে জাবেদা প্রধানত 2 প্রকার। তার আগে আমি বলছিলাম তোমাদেরকে কাঠামো অনুসারে জাবেদা আবার 2 প্রকার। কাঠামো অনুসারে জাবেদা 2 প্রকার, একটা হচ্ছে কি সরল দাখিলা, আর একটা হচ্ছে মিশ্র দাখিলা। এই সরল দাখিলা এবং মিশ্র দাখিলার মধ্যে বেসিক একটা পার্থক্য আছে, বলতে পারবা কি? সরল দাখিলাতে 2টা হিসাব খাত থাকে, 2টা হিসাব খাত। যেমন হচ্ছে কি একটা পক্ষ ডেবিট হবে, একটা পক্ষ ক্রেডিট হবে, তার মানে সেটাকে আমরা বলবো সরল দাখিলা। বুঝতে হবে বিষয়টা? নর্মাল যে ধরো তুমি ব্যাংকে টাকা জমা দিচ্ছ, তার মানে কি ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে এখানে 2টা পক্ষ আছে, 2টা হিসাব খাত আছে, এটাকে আমরা সরল দাখিলা বলতেছি। কিন্তু যদি এমন হয় যে মিনিমাম 3টা বা তার অধিক যদি হিসাব খাত বা পক্ষ থাকে, তখন সেটাকে আমরা বলি মিশ্র দাখিলা। তাহলে এই যে সরল দাখিলাতে কি আছে, 2টা হিসাব খাত আছে, দুইটি হিসাব খাত। যেমন উদাহরণ হিসেবে কি দিছিলাম, ব্যাংক হিসাব ডেবিট বলছিলাম, আর কি নগদান হিসাব ক্রেডিট বলছিলাম। তার মানে কি একটা দুইটা পক্ষ, 2টা হিসাব খাত। এখন বলতো মিশ্র দাখিলা যেটা আছে, মিশ্র দাখিলাতে কি বলছি, 3 বা বেশি, 3 বা 3-এর বেশি হিসাব খাত থাকবে। তাহলে একটু খেয়াল করো, যদি এমন হয় তুমি বাকিতে পণ্য ক্রয় করে আনছো, ক্রয় করে 50% টাকা নগদে দিছো, 50% টাকা বাকি, তাহলে যদি এরকম হয় তাহলে পণ্য ক্রয় জাবেদা কি হবে, ক্রয় হিসাব হবে কি ডেবিট, নগদ টাকা কমে যাবে, নগদান হিসাব কি হবে, নগদ ক্রেডিট হবে। এরপরে কি প্রদেয় হিসাব হবে, কি প্রদেয় হিসাব হবে ক্রেডিট। তার মানে কি এখানে কি 3টা পক্ষ আছে, তার মানে এখানে কি 3টা এন্ট্রি আছে, অর্থাৎ কি তাহলে সেক্ষেত্রে আমরা একে মিশ্র দাখিলা বলতে পারি। এক্ষেত্রে আমরা আরো বাড়াইতে পারবো, যেমন হচ্ছে কি ধরলাম যে 25% টাকা নগদে, 25% টাকা বাকিতে, এবং 50% টাকা হচ্ছে বাকি রয়ে গেল। তাহলে কি নগদে ব্যাংকে, নগদে 25% টাকা নগদ হিসাব ক্রেডিট, ব্যাংকে 25% টাকা ব্যাংক হিসাব ক্রেডিট, এবং প্রদেয় হিসাব ক্রেডিট কত টাকা, 50% টাকা। বুঝতে পারছি সবাই? তাহলে আমরা এখানে দেখলাম যে কাঠামো অনুসারে সরল দাখিলা কি, মিশ্র দাখিলা কি। দাখিলাগুলা আই হোপ তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো। এরপর আমরা হচ্ছে মূলত জাবেদা প্র্যাকটিসে যাব। জাবেদা আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে লাইফে, মানে আমাদের ইন্টারমিডিয়েট লাইফে প্রচুর জাবেদা প্র্যাকটিস করতে হবে। যদি আমরা জাবেদা প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের হিসাব বিজ্ঞানটা আরো সহজ হয়ে যাবে, হিসাব বিজ্ঞানটা আরো স্মুথ হয়ে যাবে। একটু খেয়াল করো, আমরা একটা করে জাবেদা করব। তোমরা যদি আমার আগে অ্যান্সার দিতে পারো, তাহলে কমেন্টে অ্যান্সার দিয়ে দিবা যে এটার জাবেদা এটা হবে, এটার জাবেদা এটা হবে। আমি একটু নাম্বারিং করে দিই, ধরো এটা হচ্ছে 1 নম্বর জাবেদা, এটা হচ্ছে 2, 3, 4। জাবেদা বলতে এগুলো হচ্ছে 1 নম্বর এন্ট্রি, 2 নম্বর এন্ট্রি, 3 নম্বর এন্ট্রি। তো তোমরা যদি পারো তোমরা কমেন্টে দিয়ে দিবা, আমিও তোমাদেরকে সলভ করে দিচ্ছি, তোমরা একটু ঘাবড়ে যাবা না, ঠিক আছে? খুবই সহজ, জাবেদাটা খুবই সহজ, একটু মনে রাখলে হবে। আচ্ছা দেখো তো, ব্যাংক হিসাব খোলা হলো 5,000 টাকা। আমাদেরকে সবসময় জাবেদা করার ক্ষেত্রে 2টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি বাড়তেছে, আর একটা হচ্ছে কি কমতেছে। তুমি এই 2টা জিনিসের দিকে তাকাবে যে কোনটা বাড়ে কোনটা কমে, কোনটা বাড়ে কোনটা কমে। একটু খেয়াল করো তো, ব্যাংকে হিসাব খোলা হলো 5,000 টাকা। যদি ব্যাংকে তুমি 5,000 টাকা দিয়ে হিসাব খুলো, তাহলে কি বাড়তেছে, ব্যাংকের টাকা বাড়তেছে, কি কমতেছে, তোমার নিজের পকেটের টাকা কমতেছে বা নগদ টাকা কমতেছে। তাহলে আমরা বলতেই পারি এখানে হচ্ছে কি ব্যাংকে হিসাব খোলা হলো 5,000 টাকা, তার মানে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট কত টাকা, 5,000 টাকা। আর হচ্ছে ক্রেডিটে কি হবে, ক্রেডিট হবে কি নগদান হিসাব ক্রেডিট হবে, কি হিসাব, নগদান হিসাব হবে, কি নগদান হিসাব হবে ক্রেডিট। বুঝতে পারছি সবাই? মানে খুবই কমন জাবেদা, এটা সবাই পারে, আই হোপ সবাই পারা উচিত। দেখো তো পরের যে জাবেদাটা আছে সেটা একটু দেখবো। অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো 5,000 টাকা। দেখো তো অফিসের প্রয়োজনে, এখানে কিন্তু আমি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করিনি, অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে 5,000 টাকা উত্তোলন করলাম। তাহলে কি বাড়তেছে, অফিসের নগদ টাকা বাড়তেছে,
অফিসের নগদ টাকা বাড়তেছে। যদি অফিসের নগদ টাকা বাড়ে তাহলে কি হবে? নগদ ডেবিট হবে। নগদান হিসাব কি হবে? নগদান হিসাব হবে ডেবিট। কি কমতেছে? ব্যাংকের টাকা কমতেছে, যেহেতু ব্যাংক থেকে টাকা নিয়ে আসলাম, ব্যাংকের টাকা কমে গেছে, তাহলে কি ব্যাংক হিসাব কমে গেছে, তার মানে ব্যাংক হচ্ছে ক্রেডিট। ব্যাংক হবে কি? ব্যাংক হবে ক্রেডিট। বুঝতে পারছি? আমরা সব সময় কোনটা বাড়ে কোনটা কমে এটা দিয়ে আমরা যাবাদা করতে পারবো। বাড়ি ভাড়া বাবদ চেক প্রদান করা হলো 8,000 টাকা। তাহলে বলতো বাড়ি ভাড়া বাবদ যদি আমরা চেক প্রদান করি তাহলে কি বাড়তেছে? আমাদের খরচ বাড়তেছে, ভাড়া খরচ বাড়তেছে। কি বাড়তেছে? ভাড়া খরচ বাড়তেছে। যদি ভাড়া খরচ বাড়ে, খরচ যেহেতু বাড়লে হয় ডেবিট, সম্পদ এবং খরচ বা ব্যয় বাড়লে কি হয়? ডেবিট। তার মানে ভাড়া খরচ হবে কি? ভাড়া খরচ হবে ডেবিট। ভাড়া খরচ হবে ডেবিট। কি কমতেছে বলতো? যেহেতু চেক প্রদান করছি, তার মানে ব্যাংকের মাধ্যমে টাকা সে নিয়ে নিবে, তার মানে ব্যাংকের টাকা কমে যাবে। তাহলে কি হবে? তাহলে হবে ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট হবে। সবাই আই হোপ বুঝতেছো। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হলো কত টাকা? 500 টাকা। দেখো তো, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হলো, তার মানে আমি কিন্তু সুদ পাইছি। তাই বলতো, ব্যাংকের যদি সুদ মঞ্জুর করে, তাইলে ধরলাম যে টাকা দেওয়াই আছে, যে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করলো 500 টাকা। ধরলাম আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে 5,000 টাকা। কত টাকা আছে? 5,000 টাকা আছে। ব্যাংক যখন আমাকে 500 টাকা সুদ মঞ্জুর করতেছে, মানে মাস 500 টাকা আমাকে সুদ দিচ্ছে, তাহলে কি আমার ব্যাংকের অ্যাকাউন্টে এখন কত থাকবে? 500 টাকা বেড়ে আমার ব্যাংক অ্যাকাউন্টে এখন হচ্ছে 5,500 টাকা থাকবে। এখন যদি এরকম হয় যে আমার ব্যাংক অ্যাকাউন্টের টাকা বেড়ে গেছে, তাহলে আমরা কি বললাম যে কি বাড়ে কি কমে সেই প্রেক্ষাপটে আমরা অ্যান্সার দিব। তাহলে বলতো কি বাড়তেছে? ব্যাংকের টাকা বাড়তেছে। তার মানে কি ব্যাংকের টাকা বাড়লে ব্যাংক হবে কি? ব্যাংক হিসাব হবে, ব্যাংক হিসাব হবে ডেবিট। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা কথা আসতেছে এখানে, আসলে ক্রেডিটের সাইডে গেলে কিন্তু আমরা বাড়তেও পারতেছি কমতেও পারতেছি, এখানে কিন্তু কমার লক্ষণটা নাই। দেখো, আমরা যখন 500 টাকা সুদ মঞ্জুর করছি, এই যে 500 টাকা আমরা যোগ করলাম, এটা কিন্তু আমাদের আরেকটা আয় বাড়িয়েছে। আরেকটা আয় কেমন বাড়ছে? যে আমাদের সুদ বাড়লো, তার মানে আমাদের সুদ আয় বাড়তেছে। এই সুদ আয় হচ্ছে একটা অপরিচালন আয়। কি ধরনের আয়? অপরিচালন আয়। তো তাহলে একটু যদি খেয়াল করি, আমরা যদি ব্যাংক সুদ বাড়ে, তার মানে আয় বাড়লে কি হয়? আমরা জানি আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটা আইটেম যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে হয় ক্রেডিট। তার মানে ব্যাংক সুদ হচ্ছে কি? আয়। অর্থাৎ ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ হিসাব হচ্ছে কি? ব্যাংক সুদ হিসাব হচ্ছে ক্রেডিট। বুঝতে পারছি? আচ্ছা, এখানে যে 4টা এন্ট্রি আছে, 4টা এন্ট্রি সবাই বুঝতে পারছি কিনা একটু বলবা। আই হোপ সবাই বুঝতে পারার কথা, না বুঝতে পারার কথা না। আচ্ছা, তো পরবর্তী যে হিসাবগুলো আছে এগুলো একটু দেখি। তার মানে 5 থেকে শুরু হবে, 5, 6, 7, 8। এখানে এখানে আরো 4টা লেনদেন আছে, একটু যদি খেয়াল করি। জনাব দীপক নগদ 50,000 টাকা, 25,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে দেখো তো, সে যেহেতু ব্যবসা শুরু করছে, তাহলে এখানে ইফেক্টটা কি? ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাইছে। যেহেতু ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পাইছে, তার মানে কি নগদান হিসাব ডেবিট হবে। নগদান, আচ্ছা এটা একটু আমরা উপরে দেখি, এটাতে 3টা এন্ট্রি যেহেতু, তাহলে কি হবে? নগদান হিসাব ডেবিট হবে, যেহেতু 50,000 টাকা বৃদ্ধি পাইছে। আচ্ছা, টাকা সহকারে লিখি। টাকা হচ্ছে কত? 50,000 টাকা। আচ্ছা, এরপর দেখো তো, 25,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করছে। যখন পণ্য দ্রব্য নিয়ে কথা বলা থাকবে, পণ্য দ্রব্য যেহেতু ক্রয় করে আনতে হয়, তার মানে পণ্য দ্রব্যের এন্ট্রিটা দিয়ে শুরু করলে সেক্ষেত্রে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করব। কাকে ডেবিট করব? ক্রয় হিসাবকে। পণ্য দ্রব্য নামে কিন্তু ডেবিট হবে না। কি নামে হবে না? পণ্য দ্রব্য নামে হবে না, হবে কি? ক্রয়। মানে ক্রয় হিসাব কি হবে? ক্রয় হিসাব হবে ডেবিট। তাহলে ক্রয় হিসাব কত? 25,000 টাকা। তাহলে বলো তো, ডেবিট দিকে কত টাকা আছে? 75,000। তার মানে ক্রেডিট দিকেও 75,000 টাকাই হবে। আর এটাকে আমরা বলবো কি? মূলধন হিসাব, কারণ এটা হচ্ছে মূলধন হিসাবে আমরা কাউন্ট করতেছি। মূলধন হিসাব, মূলধন হিসাব হচ্ছে কি? ক্রেডিট। বুঝতে পারছি? তো নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। এটা হচ্ছে 5 নম্বর গেল। 6 নম্বর, বিবিধ দেনাদারের নিকট ধারে বিক্রয় করা হলো 38,000 টাকা। তাহলে বলতো, ধারে বিক্রয় করা হলো, যদি ধারে বিক্রয় করা হয় তাহলে সেক্ষেত্রে যাবেটা কি? দেনাদারের কাছেই বিক্রয় করছে, অর্থাৎ যার কাছ থেকে টাকা পাবো তার কাছে আবার বিক্রি করে আরো টাকার পরিমাণটা বাড়াইছি। তা আমরা জানি কি
বিক্রয়, বিক্রয় হচ্ছে কি একটা আয়বাচক হিসাব, তার মানে আয়বাচক হিসাব বিক্রয় বাড়লে হবে কি ক্রেডিট, অর্থাৎ বিক্রয় হিসাব ক্রেডিট 38,000 টাকা। এবং যেহেতু বাকি দিয়ে বিক্রয় করছি, নগদ টাকা পাই নাই, তার মানে কি প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট হবে। কি হিসাব? প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব হবে কি ডেবিট, যেহেতু দেনাদারের পরিমাণটা বেড়ে গেছে, অর্থাৎ আমি তার কাছ থেকে এখন আরো বেশি টাকা পাবো, সেই এন্ট্রিটাকে আমরা বাড়াই দিচ্ছি। বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো 3,000, কি বিনামূল্যে। আচ্ছা, যখন বিনামূল্যে পণ্য বিতরণ করা হয় তার মানে আমরা হচ্ছে একটা বিজ্ঞাপন দিচ্ছি, একটা বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, এটা একটা বিজ্ঞাপন কস্ট হিসাবে আমরা দেখাবো। তো বিনামূল্যে পণ্য বিতরণ করা হলে সেক্ষেত্রে হয় কি, সেক্ষেত্রে হয় বিজ্ঞাপন হিসাব ডেবিট হয়। কি হিসাব ডেবিট হয় ভাই? বিজ্ঞাপন। বিজ্ঞাপন কি একটা খরচবাচক হিসাব, তার মানে বিজ্ঞাপন হিসাব হবে কি, বিজ্ঞাপন হিসাব হবে ডেবিট। যেহেতু বিজ্ঞাপন হিসাব ডেবিট হয়েছে তার মানে আমাদের কি, দেখো পণ্য বিতরণ, পণ্য, পণ্যর কথা থাকলে কি, পণ্যর কথা থাকলে কি ক্রয় আসছে না, যেহেতু ক্রয় করে আনা হচ্ছে তার মানে ক্রয় হিসাব আমরা ক্রেডিট করব। কি হিসাব ক্রেডিট করব? যেহেতু ক্রয় করে আনছি, ক্রয় কমে যাচ্ছে, তার মানে ক্রয় হিসাব আমরা ক্রেডিট করব। বুঝতে পারছি? বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিবিধ দেনাদার 2,000 টাকা অনাদায়ী দেনা হিসাবে বিবেচিত হলো। বিবিধ দেনাদার 2,000 টাকা অনাদায়ী দেনা হিসাবে বিবেচিত হলো। তাহলে এই যে বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব যদি তোমার আগে 10,000 টাকা থাকে, এখন যদি 2,000 টাকা কি অনাদায়ী দেনা, অর্থাৎ এই টাকা তুমি আর কখনো পাবা না, তাহলে সেক্ষেত্রে প্রাপ্য হিসাব কমে যাচ্ছে। যদি প্রাপ্য হিসাবকে তুমি কমাইতে চাও বা দেনাদারকে তুমি কমাইতে চাও, তার মানে কি দেনাদার নর্মালি বাড়লে হয় ডেবিট, কমলে হবে কি ক্রেডিট হবে। তার মানে দেনাদার কিংবা প্রাপ্য হিসাব, দেনাদার কিংবা প্রাপ্য হিসাব হবে কি ক্রেডিট। কত টাকা? 2,000 টাকা। আর এখানে ডেবিট কি হবে? এই যে অনাদায়ী দেনা, এটা কি একটা ক্ষতি, মানে খরচ জাতীয় হিসাব। তার মানে এই যে অনাদায়ী পাওনা বা কুঋণ, এই নামগুলোতে তুমি বলতে পারবা। তার মানে অনাদায়ী পাওনা হিসাব হচ্ছে কি, অনাদায়ী পাওনা হিসাব হচ্ছে ডেবিট। অনাদায়ী দেনা বা পাওনা যাই বলো, দেনা হিসাব হচ্ছে কি ডেবিট। আমরা এখানে যে এন্ট্রিগুলো করালাম তোমরা কি বুঝতে পারছো? ভাইয়া 6 নংটা একটু বুঝি না, আর একটু বুঝিয়ে দেন। 6 নম্বরটা কি ছিল? বিবিধ দেনাদারের নিকট ধারে বিক্রয় করা হলো। তুমি ভাই কার কাছে বিক্রয় করছো সেটা বড় ফ্যাক্টর না, তুমি আমাকে বলো তো ধারে বিক্রয় করা হলে যাবে নাকি? ধারে বিক্রয় করছো তার মানে কি প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট কিংবা দেনাদার হিসাব ডেবিট। যেহেতু তুমি তার কাছ থেকে এখন বেশি টাকা পাবা, মানে ধরো আমার কাছে তুমি 500 টাকার পণ্য ধারে বিক্রয় করছো, এখন কি তুমি আমার কাছ থেকে 500 টাকা পাবা, আমি তোমার কাছ থেকে 500 টাকা দিতে হবে। যেহেতু তুমি আমার কাছ থেকে পাবা, তুমি আমাকে কনসিডার করবে কি হিসাবে, প্রাপ্য হিসাব হিসাবে। তার মানে তুমি বলবা যে প্রাপ্য হিসাব ডেবিট, এবং যেহেতু তুমি আমার কাছে বিক্রয় করছো, মানে বিক্রয় একটা আয়বাচক হিসাব, সেই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট হচ্ছে। তো এখানে একটু কনফিউশন তোমাদেরকে লাগতেছে, বিবিধ দেনাদারের নিকট ধারে বিক্রয় করা হলো, এই একটা মানে জাস্ট বিবিধ দেনাদার বলে তোমাদেরকে কনফিউজ করার চেষ্টা করবে, কিন্তু বিষয়টা তুমি নর্মালি চিন্তা করবা যে ধারে বিক্রয় করলে যাবে যেটা সেটাই, ঠিক আছে। পরে যে প্রশ্নটা আছে, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা একটু জানাবা। অনাদায়ী দেনা হিসাব 2,000 টাকা, প্রাপ্য হিসাব 2,000 টাকা। অনাদায়ী দেনা হিসাব 2,000 টাকা, অনাদায়ী দেনা হিসাব 2,000 টাকা, দেনাদার বা প্রাপ্য হিসাব 2,000 টাকা। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, দীপা সাহা, দীপা সাহা ভালো অ্যান্সার করতেছে। সিথি প্রামাণিক, তুমিও একটু রেসপন্স করবা। ওকে ভাইয়া 6 নংটা বুঝি নাই, 6 নংটা বুঝে দিয়েছি, সমস্যা নেই। তোমাদের যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় তোমরা জানাবা, ঠিক আছে। আমরা হচ্ছে অ্যান্টিগুলো সলভ করতেই থাকি, সমস্যা নেই। আচ্ছা, আবারও কিছু জাবেদা চলে আসলো। 9 নম্বর জাবেদা দেখি, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর। আচ্ছা, বলা আছে কি মাল ক্রয়ে 60,000 টাকা, 20% মূল্য নগদে, 30% মূল্য চেকে পরিশোধ করা হয়েছে, অবশিষ্ট অংশ ধারে। আচ্ছা, যদি মাল ক্রয় করা হয় তার মানে কি আমরা নর্মালি বুঝতেছি কি ক্রয় হিসাব কি হবে, ডেবিট হবে। যেহেতু ক্রয় খরচ বেড়ে গেছে, ক্রয় হিসাব কি হবে, ক্রয় হিসাব হবে ডেবিট। এখন ক্রয় হিসাব ডেবিট হয়েছে, এবং কি যেহেতু আমরা মাল ক্রয় করছি, যদি নগদে টাকা দিই নগদ ডেবিট হবে, যদি বাকি থাকে তাহলে মানে প্রদেয় হিসাব ক্রেডিট হবে, সরি নগদে দিলে নগদ ক্রেডিট হবে, একটু ভুল বলে বলছি, যাই হোক। তাহলে দেখো তো 20% মূল্য নগদে, তাহলে এই যে 60,000 টাকা আছে, এই 60,000 টাকার 20% কত হয়, 6 দুগুণে 12, তার মানে 12,000 টাকা। তাহলে এই যে 12,000 টাকা আছে, এই 12,000 টাকা কিসে দিছি, নগদে, তার মানে নগদ টাকা কমে যাচ্ছে। যখন নগদ টাকা কমে যাবে নগদের দাম কি হবে, নগদ হিসাব কি হবে, ক্রেডিট হবে। নগদ বাড়লে হয় ডেবিট, কমলে হয় ক্রেডিট। 30% চেকে, চেক মানে কি ব্যাংকে, চেক মানে ব্যাংক, ঠিক আছে। তার মানে ব্যাংক হিসাব কি হবে, ব্যাংকের টাকাও কমে যাচ্ছে, ব্যাংকের টাকাও কমে যাচ্ছে, ব্যাংক হিসাব হবে ক্রেডিট। 3 6 18, 18,000 টাকা।
318 18,000 টাকা। এরপরে বলতেছে কি অবশিষ্ট অংশ ধারে, অর্থাৎ বাকিটা হচ্ছে আমি এখনো দিতে পারিনি, তাহলে সেটা হবে কি প্রদেয় হিসাব। আর আমরা জানি কি প্রদেয় হিসাব হচ্ছে দায়, প্রদেয় হিসাব কি হবে, প্রদেয় হিসাব হচ্ছে ক্রেডিট হবে। তাহলে দেখো তো 18,000 আর 12,000 কত হয়, 20 30,000, বাকি যে 30,000 টাকা আছে ওই 30,000 টাকা হচ্ছে আমার এখন বাকি রয়ে গেছে, ওই টাকা আমার সামনে দিতে হবে। এটা হচ্ছে কি জাবেদা, এটা হচ্ছে এই অ্যান্টিটার জাবেদা। আচ্ছা, পরে যে 10 নম্বরের অ্যান্টিটা আছে সেটা হচ্ছে আন্তঃফেরত 5,000 টাকা। আন্তঃফেরত মানে কি, আন্তঃফেরত মানে কি প্রতিষ্ঠানের ভিতরে ফেরত আসতেছে। প্রতিষ্ঠানের ভিতরে কখন ফেরত আসে, যখন তুমি বিক্রয় করবা বাকিতে, তুমি কারো কাছে বাকিতে বিক্রয় করছো এবং তোমার প্রতিষ্ঠানে যদি সে আবার কিছু টাকা কিছু প্রোডাক্ট ফেরত দিয়ে যায় তখন সেটাকে বলা হয় আন্তঃফেরত, অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে ফেরত আসতেছে। তাহলে আন্তঃফেরত হলে কি হয় বলতো, বিক্রয় করছো, বিক্রয় করলে হয় আয়, বিক্রয় ফেরত হলে কি আয় অপোজিট, ঠিক আছে। তার মানে কি আয় হইলে হয় ক্রেডিট, এখন হবে কি ডেবিট, তার মানে আন্তঃফেরত হবে ডেবিট। আন্তঃফেরত কি হবে, আন্তঃফেরত হবে ডেবিট, আন্তঃফেরত হবে ডেবিট 5,000। বলতো আন্তঃফেরত যদি ডেবিট হয় তাহলে কি তুমি যখন বাকিতে বিক্রয় করছিলা তখন তুমি প্রাপ্য হিসাবকে বাড়াই দিছিল না, দেনাদার হিসাবকে বাড়াই দিছিল না, এখন কি সে তার কাছে তুমি এখন কি সেম টাকা পাবা না। এখন ধরো তুমি 10,000 টাকার পণ্য বাকিতে বিক্রয় করছো, এখন সে তোমাকে 5,000 টাকার পণ্য ফেরত দিয়ে গেছে, তার মানে তুমি তার কাছে এখন এক্স্যাক্টলি পাবা কত, 5,000 টাকা পাবা। তার মানে প্রাপ্য হিসাবটাকে আমরা কমাই দিব, কি দামে দিব, এখন প্রাপ্য হিসাবকে হচ্ছে আমরা ক্রেডিট দামে দিব, ঠিক আছে। এখানে যে দেনাদার দেখতেছো, পাওনাদার দেখতেছো, এগুলার বর্তমান নাম হচ্ছে প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব। এগুলো তোমরা দেনাদার না ইউজ করে প্রাপ্য হিসাব ইউজ করবা, তারপরে কি পাওনাদার ইউজ না করে প্রদেয় হিসাব ইউজ করবা। দেনাদার পাওনাদার এগুলো হচ্ছে মানে সনাতন পদ্ধতিতে টার্মস গুলা, এখন বর্তমানে আধুনিক পদ্ধতিতে আমরা প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব ইউজ করে থাকি। ধারে একটি মেশিন ক্রয় করা হলো 30,000 টাকা। দেখো তো একটা মেশিন তুমি ক্রয় করছো ধারে, তো মেশিন কি একটা সম্পত্তিবাচক হিসাব, মেশিন যদি ক্রয় করো মেশিন বাড়তেছে, তার মানে মেশিন হিসাব ডেবিট, মেশিন, তাহলে কি হবে, মেশিন হচ্ছে ডেবিট হবে, মেশিন কি হবে, মেশিন হচ্ছে ডেবিট হবে। ধারে ক্রয় করছো না, যদি ধারে ক্রয় করো তাহলে কি হবে, প্রদেয়, প্রদেয় মানে কি দায়, প্রদেয় হিসাব কি হবে, প্রদেয় হিসাব হবে ক্রেডিট, প্রদেয় হিসাব কি হবে, প্রদেয় হিসাব হচ্ছে ক্রেডিট হবে, ঠিক আছে ফাইন। পরের প্রশ্নটা দেখি, 11 পরে 12। তোমরা যারা পারবা তোমরা কিন্তু অ্যান্সার দিবা, ঠিক আছে। ওকে, ব্যাংকে জমা 40,000 টাকা, তার মানে ব্যাংকে যদি আমি 40,000 টাকা জমা দেই তাহলে কি হবে, ব্যাংকের টাকা বাড়তেছে, ব্যাংকের টাকা কি হবে বাড়তেছে, মানে ব্যাংক হিসাব হবে কি ডেবিট, ডেবিট হবে কত টাকা 40,000। নগদের টাকা কমতেছে, নগদান হিসাব কি হবে, নগদান হিসাব হচ্ছে ক্রেডিট হবে কত 40,000 করে। আচ্ছা খেয়াল করো, মৌয়ের নিকট থেকে মাল ক্রয় 30,000 টাকা, 50% ধারে 50% চেকে। দেখো আমরা মাল ক্রয় করছি, তার মানে যদি ক্রয় করা হয় ক্রয় জাবেদা কি, ক্রয় জাবেদা হচ্ছে ডেবিট, তার মানে কি, তার মানে কি হবে, ক্রয় হিসাব হবে কি ডেবিট, ক্রয় হিসাব, ক্রয় হিসাব হচ্ছে কি ডেবিট। এরপর হচ্ছে কি দেখো 50% টাকা চেকে দিছো, তার মানে কি ব্যাংকের টাকা কমে গেছে, চেকে দিলে কি হবে, ব্যাংক হিসাব হবে ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট কত হবে 15,000 টাকা। এই যে ধারে কত, ধারে হচ্ছে 50%, তার মানে কি এই ধারটা হচ্ছে কি প্রদেয় হিসাব, কি হিসাব, প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব হচ্ছে কত ক্রেডিট, প্রদেয় হিসাব হচ্ছে 15,000 টাকা। রুবেলের নিকট নগদে 10,000 টাকা চেকে 30,000 টাকার মাল বিক্রয়। একটু আগে করছিলাম কি ক্রয়, এখন হচ্ছে কি বিক্রয় করব, তাহলে খেয়াল করো রুবেলের নিকট 10,000 টাকার পণ্য বিক্রয়, তার মানে কি নগদ হিসাব, এই যে নগদের টাকা বাড়ছে, চেকের টাকা অর্থাৎ ব্যাংকের টাকা বাড়ছে, আর কি বিক্রয় বাড়ছে, তার মানে নগদান হিসাব ডেবিট হবে, নগদের টাকা বাড়লে কি হবে, নগদান ডেবিট হবে কত টাকা 10,000। এবারে কি চেকের টাকা বাড়ছে অর্থাৎ ব্যাংক বাড়ছে, তার মানে ব্যাংক ব্যালেন্স বাড়লে কি হবে, ব্যাংক ব্যালেন্স হচ্ছে ডেবিট হবে। আর যেহেতু মাল বিক্রয় করছো, টোটাল বিক্রয়ের পরিমাণ কত, টোটাল বিক্রয়ের পরিমাণ 10,000 এবং 30,000, টোটাল 40,000 টাকা হচ্ছে বিক্রয়, ঠিক আছে, টোটাল 40,000 টাকা হচ্ছে বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বিক্রয় আয়, ঠিক আছে, বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 10,000, এখানে হচ্ছে 30,000। ওকে, রুবেলের নিয়ে আরেকটা এন্ট্রি আছে, রুবেলের নিকট
রুবেলের নিকট থেকে ইতিপূর্বে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো। তাই দেখো তো, রুবেলের নিকট থেকে প্রাপ্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে ব্যাংকে যখন আমরা চেক জমা দেই তাহলে কি হয় বিষয়টা, ব্যাংকে যদি আমরা চেক জমা দেই তখন কি, ব্যাংকে আমরা চেক দিলে ব্যাংকে আমাকে টাকা দেয়, ঠিক আছে। ব্যাংকে আমি যদি চেক দিই ব্যাংক আমাকে টাকা দেয়, তাহলে মানে কি ব্যাংকের টাকা কমে যাবে, ব্যাংক হিসাব ডেবিট হবে, সরি ব্যাংকের টাকা কমে যাচ্ছে, তাহলে হচ্ছে নগদান হিসাব আমরা ডেবিট করব, নগদান হিসাব হচ্ছে আমরা ডেবিট করব, ব্যাংক হিসাব আমরা ক্রেডিট করব, ব্যাংক হিসাব ক্রেডিট করব, ঠিক আছে। ব্যাংকের থেকে আমরা চেকে জমা পেলাম। ব্যাংক জমাতিরিক্ত সুদ 1000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত সুদ। দেখো এখানে কিন্তু জমাতিরিক্ত লেখা আছে, যখন জমাতিরিক্ত লেখা থাকবে তখন সেটার কাউন্ট কি, জমাতিরিক্ত। যখন তুমি ব্যাংক থেকে অতিরিক্ত টাকা লোন হিসাবে নিবা, ধরো তোমার একটা কারেন্ট অ্যাকাউন্ট আছে বা হচ্ছে একটা ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ড থাকলে তোমার অ্যাকাউন্টে যদি থাকে 10,000 টাকা, তোমার লিমিট যদি থাকে 20,000 টাকা পর্যন্ত, তাহলে কি তুমি 10,000 টাকা তোমার অ্যাকাউন্টে থাকা সত্ত্বেও তুমি 20,000 টাকা পর্যন্ত ব্যাংক থেকে উত্তোলন করতে পারবা। তাহলে সেক্ষেত্রে এই যে ডিফারেন্স আছে না, এই ডিফারেন্স যে 10,000 টাকা আছে এটা হচ্ছে কি তোমার লোন, অর্থাৎ এই টাকা তুমি ব্যাংক থেকে লোন হিসেবে নিচ্ছ। তো যখন তুমি ব্যাংক থেকে লোন নিবা তখন কি করতে হবে, এটার থেকে কি করতে হবে, চার্জ দিতে হবে, মানে সুদ দিতে হবে না তাদেরকে। এই যে অতিরিক্ত টাকা, এই যে 10,000 টাকার অতিরিক্ত টাকা যখন তুমি লোন নিবা, অতিরিক্ত টাকা যখন ব্যাংক থেকে নিবা, তখন সেই টাকার জন্য তোমাকে যে ইন্টারেস্ট দিতে হবে, ইন্টারেস্ট পে করতে হবে, সেটাকে আমরা বলি ব্যাংক জমাতিরিক্ত সুদ। কি বলি, ব্যাংক জমাতিরিক্ত সুদ, ব্যাংক জমার অতিরিক্ত সুদ। তার মানে কি ব্যাংক জমা যেটা ছিল তার অতিরিক্ত যে লোনটা নিচ্ছ তার উপরে যে সুদটা দেওয়া লাগছে সেটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত সুদ। তাহলে যখন ব্যাংক জমাতিরিক্ত সুদ হবে, সুদ কি একটা খরচ, একটা অপরিচালন ব্যয়, তার মানে ব্যাংক সুদ হিসাব কি হবে, ব্যাংক জমাতিরিক্ত সুদ, অর্থাৎ ব্যাংক সুদ হিসাব হবে কি, ব্যাংক সুদ হিসাব হবে কি ডেবিট। এবং যেহেতু ব্যাংকের টাকা কমে যাবে তার মানে কি ব্যাংক হিসাবকে আমরা কি করতে হবে, ব্যাংক হিসাবকে আমরা ক্রেডিট করতে হবে, টোটালি 1000 টাকা 1000 টাকা করে, ঠিক আছে। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, তার মানে আমরা এখানে 16 পর্যন্ত করলাম, 17, আচ্ছা এটা হচ্ছে 17 নম্বর। 17 নম্বরে এন্ট্রিটি একটু বড়। রহিম আফরোজ সরবরাহ কাজের জন্য 10,000 টাকা মূল্যের একটি ব্যবহৃত গাড়ি ক্রয় করলেন। গাড়ির মূল্যের 2,000 টাকা রহিম আফরোজ নগদ প্রদান করেন। গাড়ির মূল্য 2,000 টাকা, রহিম আফরোজ নগদ প্রদান করে অবশিষ্ট টাকার জন্য একটি প্রদেয় বিলের স্বীকৃতি দেন। তাই দেখো তো, একটা গাড়ি ক্রয় করছে, একটা গাড়ি ক্রয় করছে, তার মানে কি যানবাহন, যানবাহন বাড়তেছে না, যানবাহন হিসাব ডেবিট বা গাড়ি হিসাব ডেবিট, যাই বলো, যানবাহন হিসাব ডেবিট। কত টাকা, এই যে 10,000 টাকা দিয়ে গাড়ি কিনছি, 10,000 টাকার একটা সম্পদ আমি তৈরি করলাম। এরপর দেখো তো কত টাকা হচ্ছে নগদ দিচ্ছে, 2,000 টাকা নগদে দিচ্ছে, তার মানে নগদে দিলে কি নগদ টাকা কমে গেল, তার মানে কি নগদান হিসাব কি হবে, নগদান হিসাব হবে ক্রেডিট। কি হবে, নগদান হিসাব হবে ক্রেডিট হবে, কত টাকা, 2,000 টাকা। বাকি যে 8,000 টাকা আছে এটা কি, এটা হচ্ছে বাকি 8,000 টাকা হচ্ছে ডিউ, অর্থাৎ এটা এখন বাকি রয়ে গেছে, এটা দিতে হবে সামনে, তাই না। তার মানে প্রদেয় হিসাব হচ্ছে কি, প্রদেয় হিসাব হচ্ছে ক্রেডিট হবে, প্রদেয় হিসাব কি হবে, প্রদেয় হিসাব হচ্ছে ক্রেডিট হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, এখানে কিন্তু প্রদেয় হিসাবের কথা বলে না, এখানে বলছে কি অবশিষ্ট টাকার জন্য প্রদেয় বিলে স্বীকৃতি দিচ্ছেন। এখানে যদি আমরা প্রদেয় হিসাব লিখি তাহলে একটু ভুল হবে, কারণ এখানে কিন্তু সরাসরি বলে নাই যে বাকিটা এখন কি প্রদেয় হিসাব হিসেবে আছে, মানে বাকি রয়ে গেছে। এখানে কিন্তু স্পেসিফিক ভাবে বলছে প্রদেয় বিলে স্বীকৃতি দিচ্ছেন। যখন প্রদেয় বিলে স্বীকৃতি দেওয়া হয়েছে তখন সেটাকে আমরা কি বলবো, প্রদেয় বিল নামে ক্রেডিট করব। কি নামে, প্রদেয় বিল নামে ক্রেডিট করব। কি নামে, প্রদেয় হিসাব না দিয়ে প্রদেয় বিল হিসাব দিব, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। বুঝতে পারছি, বিল শব্দটার সাথে অ্যাড করতে হবে। ফাইন। আচ্ছা, 17 নম্বর গেল, এবার হচ্ছে 18 দেখবো, এবার হচ্ছে 19 দেখবো, 20 দেখবো, 21 দেখবো। দেখো তো 18 নম্বরটা যদি একটু খেয়াল করি, লেখা আছে ধারে 3,000 টাকার সেবা প্রদান সম্পন্ন করেন। ধারে 3,000 টাকার সেবা প্রদান সম্পন্ন করা হয়। তাহলে দেখো তো, আমরা যদি ধারে 3,000 টাকার সেবা দিই, অর্থাৎ কি সেবা, এক্ষেত্রে কি আমার আয় হিসাবে হলো, আমি সেবা প্রদান করলে সেক্ষেত্রে সেবা আয় হয়। সেবা এটা হচ্ছে কি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা দুই ধরনের কোম্পানির, মানে দুই ধরনের প্রতিষ্ঠান নিয়ে আমরা কাজ করবো, একটা হচ্ছে উৎপাদনমুখী আর একটা সেবামূলক। সেবামূলক কেমন, ধরো এটা হচ্ছে এডুকেশনাল প্ল্যাটফর্ম, এটা সেবামূলক। হসপিটাল সেবামূলক,
দাতব্য সংস্থাগুলো সেবামূলক। তাহলে বলতো যখন সেবা প্রদান করা হয় তার মানে সেবা আয় হয়েছে, কি হইলো? সেবা আয় হইলো। আর সেবা আয় হলে কি হয়? আয় জানি ক্রেডিট, আয় বাড়লে কি হয়? ক্রেডিট। এবার কি ধারে যেহেতু দিচ্ছে তার মানে তুমি যদি আমাকে বাকিতে সেবা দাও তাহলে কি সেম ভাবে তুমি আমাকে প্রাপ্য হিসাব হিসেবে কনসিডার করবা। তার মানে কি প্রাপ্য হিসাব ডেবিট হবে। কি হিসাব? প্রাপ্য হিসাব হবে ডেবিট। ধারে 300 টাকার বিজ্ঞাপন খরচ করা হলো। দেখো বিজ্ঞাপন খরচ, যেহেতু বিজ্ঞাপন একটা খরচ জাতীয় হিসাব তার মানে বিজ্ঞাপন কি হবে? বিজ্ঞাপন ডেবিট হবে। বিজ্ঞাপন খরচ হিসাব কি হবে? বিজ্ঞাপন খরচ হিসাব হবে ডেবিট। আর যেহেতু কি করছে ধারে 300 ধারে হইল তার মানে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব কি হবে? প্রদেয় হিসাব হবে ক্রেডিট, অর্থাৎ এটা পরিশোধ করতে হবে। প্রদেয় হিসাব কি হবে? প্রদেয় হিসাব হচ্ছে ক্রেডিট হবে। মাসিক 500 টাকা বেতন এবং উপযোগ খরচ 350 টাকা প্রদান করা হয়। তাহলে দেখো তো মাসিক 500 টাকা বেতন এবং উপযোগ খরচ, যদি বেতনের কথা বলা থাকে এবং উপযোগের কথা বলা থাকে সেক্ষেত্রে আমরা জাবেদাটা কেমন দিব? দেখো দেখো নাম্বার 1 বেতন খরচ। বেতন কি? এটা খরচ জাতীয় হিসাব। বেতন খরচ কি হবে? বেতন খরচ হচ্ছে ডেবিট হবে। ডেবিট কত? 500 টাকা। যেহেতু একই তারিখে আমাদের আরেকটা খরচ হয়েছে সেটা হচ্ছে উপযোগ খরচ, তাহলে আমরা সরাসরি উপযোগ খরচটাকে একই সাথে জাবেদা দিতে পারি। কি কি লিখবো? উপযোগ খরচ হিসাব ডেবিট। কি লিখবো? উপযোগ, দুইটা খরচ একসাথে যোগ করে দিব। উপযোগ খরচ হিসাব কি হবে? ডেবিট হবে। কত টাকা? 350 টাকা। তাহলে বলো তো টোটাল খরচ আমার এই তারিখে কত টাকা হয়েছে? যে 20 তারিখে ধরলাম, 20 তারিখে টোটাল খরচ 500 যোগ 350, তার মানে 5, 6, 7, 8, 850। এটা হচ্ছে কি ক্রেডিট হবে। এটা কি নগদের টাকা, এই যে প্রদান করা হলো না, নগদে দিয়ে দিছি, তার মানে কি নগদান হিসাব ক্রেডিট হবে। কি হিসাব? নগদান হিসাব হবে ক্রেডিট 850। একজন রোগী থেকে প্রদত্ত সেবার জন্য চেক প্রাপ্তি 10,000 টাকা। তাহলে দেখো তো রোগীকে আমরা সেবা দিছি, সে আমাকে টাকা না দিয়ে কি দিছে? চেক দিছে। তার মানে কি ব্যাংকের টাকা বাড়লো, ব্যাংক হিসাব কি হবে? ব্যাংক হিসাব হবে ডেবিট। আর সাথে যদি চেক পাইছি, সেবা দিছে যে রোগীকে সেবার জন্য, তার মানে সেবা হচ্ছে আয় ঘটলো, সেবায় কি হবে? সেবা আয় হবে ক্রেডিট। ঠিক আছে, সবাই কি বুঝতে পারতেছো? যারা ক্লাসে আছো, যারা ক্লাসে আছো তোমরা কি বুঝতে পারতেছো? বিজ্ঞাপন হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, বিজ্ঞাপন হিসাব। ঠিক আছে, যারা ক্লাসে আছো সবাই একটু বলো তো সবাইকে বুঝতে পারতেছো কিনা ভাইয়ার ক্লাসটা? যারা ক্লাসে আছো, যারা বুঝতেছো মানে ক্লাসে আছো বলো তোমরা কি বুঝতেছো কিনা ক্লাসটা? আচ্ছা 20, 21, 21-এর পরে হচ্ছে আমরা দেখবো 22, আমরা দেখবো 23, আমরা দেখবো 24। একটু খেয়াল করো, অফিস সহকারীর বেতন প্রদান করা হলো। তাহলে কি সেম কথা, যেহেতু অফিস সহকারীর বেতন প্রদান করা হলো তার মানে বেতন খরচ কি হবে? বেতন খরচ, বেতন খরচ তোমরা চাইলে ব্র্যাকেটেও দিতে পারো, অফিস সহকারী সমস্যা নেই। ঠিক আছে, এগুলো ব্র্যাকেটে দিলে দিলে সুবিধা। বেতন খরচ হিসাব কি হবে? ডেবিট। তারপর কি বেতন যেহেতু নগদে দেওয়া হলো তার মানে কি নগদান হিসাব কি হবে? নগদান হিসাব হবে ক্রেডিট। অফিস ভাড়া চেক বাবদ বা চেক মারফত প্রদান করা হলো, তাহলে কি অফিস ভাড়া, তখন ভাড়া খরচ হিসাব কি হবে? ভাড়া খরচ হবে, ভাড়া খরচ হিসাব হবে ডেবিট। যেহেতু চেক মারফত দিছে অর্থাৎ ব্যাংকের টাকা কমে যাচ্ছে, তার মানে কি ব্যাংক হিসাব হচ্ছে ক্রেডিট হবে। ব্যাংক হিসাব কি হবে? ব্যাংক হিসাব ক্রেডিট। ল্যাবরেটরির অবচয়ের ল্যাবরেটরিতে যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো 1,000 টাকা। তাহলে সেক্ষেত্রে কি হবে? অবচয় খরচ হিসাব ডেবিট, অবচয় খরচ ব্র্যাকেটে তোমরা ল্যাবরেটরির যন্ত্রপাতি লিখতে পারো, হ্যাঁ যন্ত্রপাতি, যন্ত্রপাতি হিসাব ডেবিট। এবারে কি ল্যাবরেটরি যেহেতু, এবং এটার ক্ষেত্রে আমরা কি করব? যখন অবচয়ের জাবেদা দিব অবচয় খরচকে আমরা ডেবিট করব, সাথে পুঞ্জীভূত অবচয়কে আমরা ক্রেডিট করব। কি কে? পুঞ্জীভূত অবচয়। অবচয় জাবেদা হলে আমরা কি করব? পুঞ্জীভূত অবচয়কে ক্রেডিট করব। পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, পুঞ্জীভূত অবচয় খরচ হিসাব ক্রেডিট। আচ্ছা, তো আমরা এখানে আজকে তোমাদেরকে মূলত জাবেদার একটা বেসিক ধারণা তোমাদেরকে দিয়েছি। তোমাদের জন্য 24টা জাবেদা সলভ করেছি, মানে 24টা এন্ট্রি লেনদেনের জাবেদা দিলাম। এখন তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যারা কমার্সের শিক্ষার্থী আছো, যারা 26 বা 27 বছরের শিক্ষার্থী আছো,
26 ব্যাচের জন্য আমাদের একটা শর্ট কোর্স আছে হিসাব বিজ্ঞানের প্রথম পত্র দ্বিতীয় পত্রের 4 থেকে 5 মাস ডিউরেশন একটা শর্ট কোর্স। সেখানে তোমরা মাত্র 2000 টাকায় এখন কোর্সে ভর্তি চলছে। আর তোমরা যারা হচ্ছে এইচএসসি 27 ব্যাচের আছো, তোমাদের তো আরো ইন ডিটেলস আলোচনা লাগবে। তোমাদের ফার্স্ট ইয়ারের যে হিসাব বিজ্ঞানের প্রথম পত্র সেকেন্ড পত্র, অর্থাৎ হিসাব বিজ্ঞানের প্রথম এবং দ্বিতীয় পত্র থেকে কলেজে যা যা পড়ানো হবে, আমরা হিসাব বিজ্ঞান প্রো ব্যাচের মাধ্যমে সেগুলো তোমাদেরকে সলভ করিয়ে দিব একদম ইন ডিটেলসে। তোমাদের ক্লাসের ব্যাপ্তি এবং তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমরা সময় আরো বেশি দিব। তো তোমরা যদি হিসাব বিজ্ঞানের এই কোর্সটাতে যুক্ত হতে চাও, এইচএসসি 27 ব্যাচের কোর্সের পেমেন্টও 2000, ওটার ডিউরেশন 5 মাস, এবং এইচএসসি 26 ব্যাচের কোর্সের ডিউরেশনও 5 মাসের মতোই লাগবে আসলে। এবং এখন কোর্সে ভর্তি হলে তোমরা কিন্তু 2000 টাকায় পাচ্ছ। এই কোর্সের পেমেন্ট আসলে 5 মাসের একটা কোর্স, তুমি যদি মান্থলি পেমেন্ট হিসেবে ধরো তাহলে মাত্র 400 টাকা করে পেমেন্ট আসে, মানে 1 মাসের জন্য তোমার 400 টাকা করে পেমেন্ট আসে হিসাব বিজ্ঞান প্রাইভেট পড়ার জন্য, যেটা খুবই কম পেমেন্ট। ঠিক আছে, তো তোমরা যদি চাও হিসাব বিজ্ঞানের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের একটা প্রিপারেশন নিতে, আমাদের এই হিসাব বিজ্ঞান প্রো ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। এবং তোমরা আরেকটা 27 ব্যাচের আমাদের একটা ইভিআই কোর্স আছে ইংরেজি বাংলা আইসিটির জন্য, ওই কোর্সও এখন ডিসকাউন্ট চলতেছে। এখানে হচ্ছে ইংরেজি বাংলা আইসিটির এসএসসি 27-এর ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে যা যা টপিক আছে সবকিছু আমরা কভার করে দিব। এবং এখানে যারা ক্লাস দিবে সবাই অনেক বছর থেকে তোমাদের একাডেমিক এবং অ্যাডমিশনের সাথে জড়িত। এবং এই কোর্সে এখন ডিসকাউন্টে 3000 টাকায় ভর্তি চলছে, তোমরা এই কোর্সে 3000 টাকায় ভর্তি হতে পারবা। আর পাশাপাশি হচ্ছে যারা ইংলিশের শিক্ষার্থী, মানে 26-এর শিক্ষার্থী আছো, আমাদের কিন্তু ইংলিশের একটা ব্যাচ আছে, ইংলিশ প্রো ব্যাচ। আনিস স্যার আমার নিজের টিচার, ওনার নিজের স্পেশাল একটা কোর্স 27 ব্যাচের জন্য। এই কোর্সে তোমরা এখন বই সহকারে 2000 টাকায় ভর্তি হয়ে সুযোগ পাচ্ছ, এটা ডিউরেশনও 5 মাস। আর আইসিটিতে তোমাদের যদি দুর্বলতা থাকে, তাহলে আইসিটিতে দুর্বলতা কাটানোর জন্য তোমাদের একটা কোর্স আছে, এই কোর্সে 1250 টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারবা। এইচএসসি 26 কিংবা 27 ব্যাচের ফার্স্ট ইয়ারটা আমরা শেষ করে দিব, এবং 26 ব্যাচের জন্য আমরা শর্ট কোর্স আমরা লঞ্চ করব, অর্থাৎ লঞ্চ করে শর্ট কোর্স হিসেবে আমরা পড়াবো আর কি। তো তোমরা এই কোর্সগুলোর ডিটেলস জানতে আমাদের পেজে মেসেজ দিতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01852471092। ঠিক আছে, তো তোমরা হচ্ছে অফারটা মিস করতে না চাইলে আসলে দ্রুত অ্যাডমিশন নিয়ে নিতে হবে। আর তোমাদেরকে এখন একটু সাম আপ করি, আমাদের আজকের ক্লাসে মূলত ছিল জাবেদা টপিকের আলোচনা। তো জাবেদা টপিকের আলোচনাতে আমরা তোমাদেরকে বুঝিয়েছিলাম জাবেদা বিষয়টা আসলে আদতে কি, জাবেদার প্রকারভেদ কেমন ছিল, হ্যাঁ, এবং জাবেদা প্রধানত আমরা 2 প্রকার জেনেছিলাম। জাবেদা থেকে হচ্ছে আমরা কিভাবে এমসিকিউ আসতে পারে সেটা তোমাদেরকে আলোচনা করেছিলাম। এরপর হচ্ছে আমরা জাবেদার প্রকারভেদগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। এরপর হচ্ছে কাঠামোগত অনুসারে জাবেদা কত প্রকার সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। এরপর হচ্ছে আমরা প্রায় 24টা লেনদেন আমরা আলোচনা করেছি, এবং সেগুলোর হচ্ছে আমরা জাবেদা করেছি। আজকের ক্লাসটা করার পরে তোমাদের কাছে হিসাব বিজ্ঞানের আজকের ক্লাসটা তোমাদের কাছে কি অনেক কঠিন লেগেছে না সহজ লেগেছে একটু কমেন্ট করে জানাবা। আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগছে কিনা, যদি ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে কি কারণে ভালো লাগছে না সেটা একটু ভাইকে কমেন্ট করে জানাও, তাহলে আমি চেষ্টা করব সেই ভালো না লাগার কারণগুলোকে দূর করে ফেলার জন্য। ঠিক আছে, তোমরা যারা ক্লাসে আছো একটু সবাই রেসপন্স করবা, যারা ক্লাসে আছো একটু সবাই রেসপন্স করবা। আমি যতটুকু পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করেছি এতটুকু পর্যন্ত তোমরা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। যারা যারা ক্লাসে শুরু থেকে মনোযোগ সহকারে দেখতেছিলা তারাই বলবা। হঠাৎ করে ক্লাসে যদি কেউ আসো, আমার মনে হয় না যে তার বুঝতে খুব সুবিধা হবে, একটু অসুবিধা হইতে পারে। তো যারা ক্লাসে আছো তোমরাই রেসপন্স করো যে এতক্ষণ পর্যন্ত যা যা ডিসকাশন করেছি তোমরা কি বুঝতে পেরেছো, এতক্ষণ পর্যন্ত যা যা ডিসকাশন করেছি তোমরা কি বুঝতে পেরেছো। আচ্ছা, মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ, তুমি কোন জায়গা থেকে আছো, তোমার এইচএসসি ব্যাচ কত একটু জানাও। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, যারা যারা বুঝতে পারছি একটু জানাও। আমি শেষের দিকে কয়েকটা কমেন্ট পড়ে আমরা আজকের ক্লাসটা এখানে এন্ড করে দিব। সবাই একটু জানাও দেখি, আজকের ক্লাসে যারা উপস্থিত ছিল একটু জানাও দেখি আসলে কারা কারা যুক্ত আছো। ওকে, মোটামুটি অনেকেই জানাচ্ছ যে তোমাদের ক্লাসটা বুঝতে সুবিধা হয়েছে, অসুবিধা হয়নি। তো এতটুকু পর্যন্তই রাখি। আমরা পরবর্তী ক্লাস তোমাদের হিসাব বিজ্ঞানের ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7:30 থেকে। তারপর হচ্ছে শনি সোম বুধ সন্ধ্যা 7:30 হচ্ছে তোমাদের ইংরেজি ক্লাস, শনি সোম বুধ রাত 9টা হচ্ছে ম্যাথে ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি তোমাদের রাত 9টায় তোমাদের বাংলা ক্লাস, চট্টগ্রাম থেকে এইচএসসি 2026 ব্যাচ। ঠিক আছে, বেসিক আলোচনা করতেছি। জি ভাইয়া বুঝতে পেরেছি, ওকে ফাইন।
আমরা বেসিক আলোচনা করতেছি কারণ একটু আস্তে আগাচ্ছি, আসলে আস্তে আস্তে শিখতে শিখতে আমরা অনেক দূরে আগে যাব, ঠিক আছে? কারণ তোমরা একটু খেয়াল করো, তোমরা এই যে ইন্টারমিডিয়েট যারা 26 ব্যাচের আছো, তোমাদের হাতে কিন্তু সময় বলতেই কয়টা মাস, এই কয়টা মাস পরেই তোমার বোর্ড এক্সাম, তারপর হচ্ছে আবার তোমার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, এরপর যারা 27 ব্যাচ আছো তোমরা এই 9-10 মাত্র পরীক্ষা দিয়ে আসছো। তুমি নিজেই বলো না, তুমি 9-10 হিসাব বিজ্ঞানটা আসলে কতটুকু ভালোভাবে শিখছো? অনেক দুর্বলতা তোমার আছে হিসাব বিজ্ঞানে, কিন্তু হিসাব বিজ্ঞানে 9-10 মধ্যে ইন্টারমিডিয়েটে তুমি 2টা বই পড়তে হবে। বিশেষ করে ইন্টারমিডিয়েটের যে সিলেবাস, সেই সিলেবাসের 10% তুমি শুধুমাত্র 9-10 পড়ছো, বাকি 90% তোমাকে অ্যাডভান্স লেভেলের ইন্টারমিডিয়েটে পড়তে হবে। যারা ইন্টারমিডিয়েটে 26 বছর আছে তোমরা তো অবশ্যই বুঝতেছো, এটা তো আসলে মিথ্যা বলার মতো কিছু না। ইন্টারমিডিয়েটে এত মোটা মোটা বই পড়তে হবে, আর 9-10 কত চিকন একটা বই পড়ছে, এবং তার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে যে শুধু বেসিক আলোচনায় ছিল, অ্যাডভান্স লেভেলে কোনো ক্লাসই ছিল না, মানে টপিকই ছিল না। তো এই জায়গাটাতে ইন্টারমিডিয়েটে তোমাদের আসলে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, যাদের মনে হয় যে হ্যাঁ আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট লাগবে, এবার যেভাবে হোক, মানে ডু অর ডাই সিচুয়েশন, আমার ঢাকা ইউনিভার্সিটির একটা সিট লাগবে, আমার ফ্যামিলি মেম্বারের এত কষ্ট উপার্জিত টাকা দিয়ে আমি পড়াশোনা করতেছি, এত এত টাকা খরচ করতেছে আমার পিছনে, তারা অবশ্যই হিসাব বিজ্ঞানের ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করবা। হিসাব বিজ্ঞানে যদি ভালো করো, আর যদি ইংলিশে একটু ভালো করতে পারো, তাহলে দিন শেষে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে তুমি খুব ভালো একটা রেজাল্ট করবা। কারণ এই দুইটা সাবজেক্টেই ম্যাক্সিমাম স্টুডেন্ট এই দুইটা সাবজেক্টে খারাপ করে, এবং এই দুইটা সাবজেক্টে খারাপ করার কারণে তার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স আসে না, ঠিক আছে? তো সেই জন্য খুবই সিনসিয়ারিটি ভাবে, খুবই সিনসিয়ারলি পড়াশোনা করতে হবে। পড়াশোনার বাইরে এখন এই যে সময় নষ্ট করার পিছনে কোনোভাবে সময় নষ্ট করা যাবে না। ইন্টারমিডিয়েটের সময়টুকু খুবই সংকীর্ণ সময়, এই সময়টুকুতে যদি খুব সময় নষ্ট করে বেড়াও, তাহলে ভবিষ্যতে তোমার লাইফ কোন দিকে যাবে তুমি সেটা নিজেও বুঝবা না, এবং দিন শেষে তুমি ফেইলারের তালিকায় থাকবা। তো সেই ফেইলারের তালিকা না থেকে যদি চাও যে আসলে আমি একটা জায়গাতে নিজেকে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই সেটার জন্য পরিশ্রম করে যেতে হবে। কারণ সময় গেলে আর কোনো কিছু করার থাকবে না, তখন চাইলেও ইন্টারমিডিয়েট লাইফে তুমি আবার ব্যাক যেতে পারবে না, যে হ্যাঁ আমি ইন্টারমিডিয়েট লাইফে ব্যাক যাব, আমি তখন যে ভুলগুলা করছিলাম সেগুলো আবার সংশোধন করে নিব, সেটার সুযোগ কিন্তু আর পাবা না। তো সেজন্য অবশ্যই এই ইন্টারমিডিয়েট লাইফটাকে খুব ভালোভাবে কাজে লাগাইতে হবে, সব ধরনের শয়তানি কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে, পড়াশোনার প্রতি সিরিয়াস থাকতে হবে, তাইলেই পসিবল, আর নাহলে পসিবল না। দিন শেষে ডিউরিমাস প্ল্যাটফর্ম তোমাকে একটা ভালো গাইডলাইনের মধ্যে দিয়ে নিয়ে যাবে। আমাদের সাথে যদি লেগে থাকতে পারো, ইনশাল্লাহ তোমার ঢাকা ইউনিভার্সিটি বলি, তোমার বোর্ড এক্সামে হিসাব বিজ্ঞান বলি বা অন্যান্য সাবজেক্ট বলি, তোমার 100% মার্কস, আমি এতটুকু বলতে পারবো যে তুমি খুব ভালো একটা রেজাল্ট করবা কলেজের পরীক্ষাগুলোতে, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।